রাজনৈতিক বক্তব্যের একটা মেজাজ থাকে, আবার পার্লামেন্টের মতো। বিষয়টা হচ্ছে যে ধরেন আমরাও অনেকবার বলেছি যে এভাবে চলতে থাকলে আরও একটা গণ অভ্যুত্থান হতে পারে। এখানে বিপ্লব একটা আলংপরিক জায়গা থেকে আপনি দেখতে পারেন, বিপ্লব শব্দের শুনলে অনেকে ভয় পেয়ে যায়, না জানি কি গণ অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি না কেন, মূল বিষয়টা হলো যে আমরা অনেকবার বলেছি যে আমরা একটা গণ অভ্যুত্থান পার করে তারপরে একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া এখনও আছি। নির্বাচন হয়েছে, খুব ভালো একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, এবং এই নির্বাচনের পরে একটা নতুন সরকার এসেছে। তার কাছে বাংলাদেশের মানুষের বিপুল প্রত্যাশা, তার অনেকগুলো কাজ তার করার কথা, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বিশেষত রাজনৈতিক এবং অর্থনৈতিক অনেকগুলো কাজ এই সরকার আছে। সেখান থেকে আমরা অনেক ধরনের বিচ্যুতি বা ব্যত্যয় দেখতে পাচ্ছি, যেগুলো সরকারের করার কথা ছিল সেগুলো করেনি। আপনাদের এখানেও এসে আমরা তো বহুবার এগুলো আলোচনা করেছি যে রাজনৈতিক সংস্কারগুলো হচ্ছে না, অর্থনৈতিক যে ক্রাইসিসটা ঘনীভূত হচ্ছে। আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিবাদী ছিল প্রায় 13-র পর থেকে, কিন্তু শেষ দিকে এসে যে আর আওয়ামী লীগ একেবারেই একটা পারল না এমন একটা জায়গায় গেল, এটার একটা বড় কারণ কিন্তু ব্যবসায়িক বা অর্থনৈতিক সংকটটা মারাত্মক আকার ধারণ করেছিল। ফলে এখনও ধরেন আপনি একটা বাজেট দিয়েছেন এবং বাজেট দেওয়ার পরে একদিকে আপনি রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করছেন না, ফলে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন হচ্ছে না বা তারা ঠিকমতো গতিশীল হচ্ছে না, কাজ করতে পারছে না, পারফর্ম করছে না। এনবিআর নিয়ে অনেক কথা আছে। দুদক আপনার প্রায় 3 মাসের উপর হলো, দুদক মানে প্রায় কার্যত মানে ইনঅপারেশনাল, কোনো কার্য সেখানে হচ্ছে না, ডিসফাংশনাল। কমিশনই নেই এই মুহূর্তে। বলা হচ্ছে যে একটা সার্চ কমিটি হবে, তারপর করব। তো আপনি সেই সার্চ কমিটি করে নতুন লোক নিয়োগ দেওয়ার আগে কেন আগের কমিশনারদেরকে সরিয়ে দিলেন? এবং তার মধ্যে আবার এমন কমিশনাররাও আছে যারা এই যে বেঞ্জির যে আজকে যে রেড নোটিশ জারি হয়েছে তার বিরুদ্ধে, সেটার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এখন এই জিনিসগুলো যখন আপনি করবেন না, ক্রাইসিসগুলো তো আরও ঘনীভূত হতে থাকবে। তখন বাংলাদেশের জনগণ বারবার তো এটা দেখিয়েছে, 7-8 আপনি যদি 72 সাল থেকে এ পর্যন্ত দেখেন আমাদের মানে জার্নিটা 8-10-15 বছর এরকম গ্যাপ দিয়ে বড় বড় বিস্ফোরণ ঘটে, মানে জনগণের বিস্ফোরণ ঘটে, আন্দোলন হয়, রাস্তায় জনগণ নামে। কেন নামে? কারণ ওই আগের বার আপনি যে কারণে রক্ত দিয়েছেন, যে কারণে আপনি বিসর্জন দিয়েছেন, সেইটা যখন পরবর্তীতে আবার পলিটিক্যাল সিস্টেমটা তাদেরকে ফেল করে, জনগণকে ফেল করে, তখন আবার গণ অভ্যুত্থান ঘটে বা এরকম বড় আন্দোলন ঘটে। তিনি রাজনৈতিকভাবে সেই কথাটাই বলেছেন যে নট নেসেসারিলি এটা বিরোধী দলের নেতৃত্বেই হবে। এখানে তো বিএনপির নেতৃত্বে আন্দোলন তো ছিল বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা তো সফল হয় নাই। সেটা সফল না হওয়ার পরে না ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো। কিন্তু যখন এটা এরকম একটা গণ অভ্যুত্থান বা আরেকটা গণ আন্দোলনের মতো পরিস্থিতি হবে, গণ অভ্যুত্থান যদি বাদও দেই, বিএনপি যখন অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে 2001-06, তাদের বিরুদ্ধে অসংখ্য আঞ্চলিক এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আন্দোলন কিন্তু হয়েছে। শনির আখড়ায়, কানসার্টে, ফুলবাড়িয়ায়, অনেক জায়গায় বিদ্যুৎ ইস্যুতে, অনেকগুলো ইস্যুতে দ্রব্যমূল্যের তখন চরম ঊর্ধ্বগতি ছিল। বর্তমান অর্থমন্ত্রীকে তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তিনি, তাকে পদত্যাগ করতে হয়েছিল বেগম খালেদা জিয়ার নির্দেশে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম মানুষের যখন ক্ষোভ বাড়তে থাকবে, মানুষ এটা কোনো না কোনোভাবে এক্সপ্রেস করতে চাইবে। এখন জনগণের, আপনি যদি নিজেকে জনগণের বিরোধী দল মনে করেন, যে বিরোধী দলই হোক, সে যদি নিজেকে জনগণের বিরোধী দল মনে করে, তখন কি সে ওইটাতে সংহতি জানাবে না, এটার সাথে থাকবে না? এই কথাগুলোই বলা হচ্ছে। এর মানে হলো সরকারকে বলা হচ্ছে যে আপনারা টালবাহানা না করে কিংবা এটাকে ইগোর জায়গায় ধরে না রেখে আপনারা এই জিনিসগুলো বাস্তবায়ন করেন, যেগুলো বাস্তবায়ন করলে সুশাসন নিশ্চিত হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াটা ভালো থাকবে। এবং আমরা তো চাই, মানে সত্যি সত্যি কিন্তু চাই যে এই দীর্ঘ অপশাসন, অবৈধ শাসনের পরে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, তারা তাদের মেয়াদ পূর্ণ করুক, এটা আমরা চাই। কিন্তু বাস্তব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আপনার কাছে আমার কথাটা অদ্ভুত শোনাইতে পারে, কিন্তু সামনে আমরা দেখতে পাবো হয়তো যে এই বিরোধী দলকে সরকার টিকিয়ে রাখতে আন্দোলন করতে হতে পারে, এরকম হতে পারে যেখানে বাস্তব পরিস্থিতি যাচ্ছে। কারণ আমরা তো চাই এই সরকার মেয়াদ পূর্ণ করে, এবং করাটা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে জরুরি। এই মুহূর্তে আমরা দেশে কোনো হাঙ্গামা চাই না। দেশে এখন আওয়ামী লীগের নানা ধরনের চোরাগুপ্তা তৎপরতা আছে, দেশে একটা অর্থনৈতিক ক্রাইসিস আছে, দেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে যাচ্ছেন, তখন আমরা নানা ধরনের স্যাবোটাজ দেশের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা সরকারের সমালোচনা করি, সরকারের বিরোধিতা করি, এটা যেমন সত্য, একই সাথে এটাও সত্য আমরা একটা স্ট্যাবিলিটি চাই, দেশে মানুষের ভালো চাই। তো এরকম যদি পরিস্থিতি আসে যে এই সরকারের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা হলো সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, এটা সবসময়ই বৈধ, কিন্তু সেটা না হয় যদি সরকারকে বিপদে ফেলার জন্য, বিপাকে ফেলার জন্য দেশের ভেতরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং তাদের আঞ্চলিক পরাশক্তি মিলে যদি দেশে এমন একটা ষড়যন্ত্রের পরিস্থিতি তৈরি করে, তখন তো আমাদের দেখা যাবে যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মাঠে নামতে হতে পারে। তো এইগুলো খেয়াল রেখেই আসলে তার এই বক্তব্যটাকে, এই প্রেক্ষাপটটা বিবেচনা নিয়েই তার এই বক্তব্যটা বিশ্লেষণ করা উচিত। রাশেদ খান, একই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আপনি ইদানিং জামাতের বিরুদ্ধে খুব উচ্চকণ্ঠ, এবং আপনার মানে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম
সব জায়গাতেই জামাত নিয়ে আপনার বক্তব্য আছে। জামাত যখন আসলে অনিবার্য বিপ্লবের কথা বলছে, তখন বিএনপি নেতা রাশেদ খান বলছেন যে শিগগিরই জামায়াতের পতন হবে বা জামায়াতের পতন ঘন্টা বেজে গেছে। যদি এই বক্তব্য সঠিক হয়, তাহলে আসলে কোন বিশ্লেষণে আপনি বলছেন? মানে বিরোধী দলের পতন হলে তাহলে কি শুধু মানে বাংলাদেশে সরকারি দল এক্সিস্ট করবে? দেখেন, বিষয়টা হয়তো আপনার কাছে নতুন বা হাস্যকর মনে হতে পারে যে বিরোধী দলের আবার কিভাবে পতন হয়। বাংলাদেশে বর্তমানে যারা অপোজিশনে আছে, এনসিপি নতুন দল, তারা তো এখনো পর্যন্ত ওই ক্যাপাসিটি অর্জন করতে পারেনি, সময় লাগবে। অর্জন করতে পারবে না আমি সেটি বলবো না, সময় সাপেক্ষ ব্যাপার। জামাত ইসলাম যেহেতু ৭১-এর বিরোধিতা করেছে এবং পরবর্তীতে ৮৬ নির্বাচনে জনগণের সাথে প্রতারণা করে আওয়ামী লীগকে সাথে নিয়ে এরশাদের অধীনে নির্বাচনে গেছে, ৯৬-তে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, ১/১১ সরকারের সময় সব থেকে বেশি সুবিধাভোগী, এবং ওই সময় আওয়ামী লীগ বিএনপি দুইটা দলেরই বিনাশ হোক, এটা ওই সময় জামাত ইসলাম প্রত্যাশা করেছিল। যাই হোক, ২৪-এর যে গণঅভ্যুত্থানের পরে জামাত ইসলাম এমন একটা হাইপ সৃষ্টি করলো যে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলাম, এবং জামাতের কয়েকজন প্রার্থী বিভিন্ন জায়গায় টকশোতেও বলেছে এই কথা। এবং এই বিষয়ে আমার মনে হয় যে সরার তুষার ভাইরাও জানেন যে জামাতের পক্ষ থেকে এই ধরনের দাবি করা হয়। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেন যে কিভাবে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন এবং তাদের প্রার্থীদেরকে হারিয়ে দিল। ৯ দফার যিনি ঘোষক ছিলেন আব্দুল কাদের যে সময় হেরে যায়, সে সময় আসলে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হলে তারা হেরে যাওয়া সম্ভবপর নয়। এবং সেই ষড়যন্ত্র কারা করলো? ছাত্র শিবির। কিভাবে? তারা যারা আসলে মানে অতটা সামর্থ্যবান না, সেই সকল শিক্ষার্থীদেরকে ওয়েলফেয়ার মেকানিজমের নামে তাদেরকে বৃত্তি প্রদান করা এবং তাদেরকে একবেলা খাওয়ানো, কিছু টাকা পয়সা উপহার দেওয়া। আপনি দেখেছেন যে একজন নবীন নারী শিক্ষার্থী তিনি কিন্তু বলছিলেন যে আগামী ডাকসু শিবিরের, কারণ শিবির এইবার আমাদেরকে ব্যাপক খাওয়াইছে, বলছে না? নবীন শিক্ষার্থী নবীন বরণ অনুষ্ঠান এই কথা বলছে। এইভাবে বিভিন্নভাবে কিন্তু জামাত শিবির প্রতারণা করেছে, এবং এই প্রতারণা করে কিন্তু জামাত তার ইতিহাসের সব থেকে বেশি আসন পেয়েছে এবং সর্বোচ্চ জায়গায় গিয়েছে। এরপরে দেখেন, এরপরে সংসদে তাদের অক্ষমতা। হ্যাঁ, এনসিপি সংসদে ভালো করছে, কিন্তু জামাত ইসলামের অক্ষমতা, রাজনৈতিক মাঠে অক্ষমতা। একজন এমপি যে সময় বলেন যে বাজেট ২০০ কোটি হইলে ভালো হতো, ৬০০ কোটি হইলে ভালো হতো, এবং ওয়াজ মাহফিলে তিনি নানানভাবে নারীদেরকে, তার সংসদের সহকর্মীদের নিয়ে তিনি কটূক্তি করেন। এছাড়া জামাতের অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য দেখেন, একজন এমপি তার এলাকায় গিয়ে বলেন ২ ঘন্টার মধ্যে ওসিকে সরিয়ে দিয়েছি, ২ ঘন্টার মধ্যে মেজরকে সরিয়ে দিয়েছি। আমরা চাইলে সব পারি। আমি কি জিনিস হাসিনারে জিজ্ঞেস করে আইসো, আমি কি জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় ক্যাডার সন্ত্রাসী তাকে জিজ্ঞেস করে আইসো। অর্থাৎ আমরা যেটি জানতাম যে জামাত ইসলাম এবং শিবির বাংলাদেশের সব থেকে শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন মানুষ এই দল করে, কিন্তু সংসদে যে সময় তারা এতগুলো আসন পেয়ে তাদের যে গুরুত্ব এবং পারফরমেন্স দেখাতে ব্যর্থ হলো, সে সময় মানুষ এই জামাত ইসলামকে আর এত বড় বিরোধী দল হিসেবে চায় না। এই জন্য আমি বলেছি যে বিরোধী দল হিসেবে এই প্রতারক জামাত ইসলামের নির্মম পতন হবে। তারা এই জায়গায় আর ইনশাল্লাহ যেতে পারবে না। এবং এনসিপি তারা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে যে আমরা আগামীতে আমরা প্রধান বিরোধী দল হব এবং এরপরে আমরা ক্ষমতায় যাব। তার মানে কি? তার মানে এনসিপি জামাত থেকে বেরিয়ে আসবে। সরোয়ার তুষার ভাইরা ওই সময় প্রতিবাদ করেছিলেন, মনিরা শারমিন, সামান্তা শারমিন, মানে যারা আসলে গণতান্ত্রিক রাজনীতি করে, যারা ফ্যাসিবাদের বিপক্ষে রাজনীতি করে অভ্যস্ত, যারা প্রগতিশীল মনা, তারা কিন্তু জামাত জোটে এনসিপি যাক সেটি চায়নি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে গতকাল অনেকগুলো গণমাধ্যমে নিউজ এসেছে, সরোয়ার তুষার ভাইও দেখেছেন, এনসিপির পক্ষ থেকে যে ৬ জন এমপি হয়েছে, এই ৬ জনই আসলে শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। এবং এই বিষয়টি নাহিদ ইসলামদের খুব ক্লোজ সার্কেলের একজন, একসময় আমাদের সাথে তারা ছাত্র রাজনীতি করেছে, আব্দুল্লাহিল বাকি, এনসিপির অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা জানতাম, এবং একসময় ছাত্র
শক্তির অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছে, একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি যে সময় নাহিদ ইসলামরা আমাদের সাথে করেছে, আক্তার হোসেন একসাথেই করেছে, এবং তারা একই সার্কেলের খুবই ঘনিষ্ঠ, এখনো এনসিপিকে বিভিন্নভাবে প্রমোট করে। গতকাল রাতে হঠাৎ করে তিনি ফেসবুকে পোস্ট করলেন যে এনসিপির যে 6 জন এমপি আছে, এই 6 জনই কোনো না কোনোভাবে শিবিরের সাথে সম্পৃক্ত। এই পোস্ট দেওয়ার মূল কারণটা হলো যে সম্ভবত জুনায়েদ, ওনার পুরো নামটা আমি ভুলে গিয়েছি, জুনায়েদ আলী হাসান জুনায়েদ, জি। তো ওই জুনায়েদ সাহেব, তাকে আসলে আপনার ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে এনসিপির। এর আগে আলামিন সাহেব, যিনি আসলে এমপি এনসিপির, তাকে করা হয়েছিল। যেহেতু এমপি হয়েছে, অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে, এখন তাকে করা হয়েছে। তিনি আবার শিবিরের সভাপতি ছিলেন। তো শিবিরের সভাপতি থাকার কারণে যেহেতু তাকে আসলে আপনার ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে, আব্দুল কাদের, যিনি আসলে 9 দফার ঘোষক ছিলেন এবং বাকসাসের যিনি আহ্বায়ক ছিলেন, তিনি আবার ফেসবুকে লিখেছেন যে এইটা এখন আর ছাত্র শক্তি নয়, এইটা এখন শিবির শক্তি। এরপরে আবার বাকির পোস্ট দেখলাম। তো সব মিলিয়ে আমি যে কথা কয়েকদিন ধরে বলার চেষ্টা করছি যে জামাতের মস্তিষ্কে পরিচালিত হচ্ছে এনসিপি, এবং এটার প্রমাণ কিন্তু আব্দুল্লাহিল বাকি, আব্দুল কাদের, তারা কিন্তু সামনে হাজির করলো। এবং এনসিপির অনেকের সাথে তো আমার সম্পর্ক আছে, একসময় আমাদের সাথে রাজনীতি করে, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এনসিপির একটি অংশ তারা আসলে এখন যেটি মনে করছে যে আমরা রাজনৈতিকভাবে প্রতারিত হয়েছি। আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের যারা নেতৃত্বের জায়গায় আছে তারা একটা স্বতন্ত্র রাজনীতি করবে, এবং এই চিন্তার জায়গা থেকে অনেকে কিন্তু এনসিপির সাথে যুক্ত হয়েছিল। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম এনসিপি একটি বড় দল হিসেবে বাংলাদেশে তাদের অবস্থান তৈরি করুক। কারণ এই যে আওয়ামী লীগের শূন্যতা, এই আওয়ামী লীগের শূন্যতা তো জামাত পূরণ করতে পারবে না। জামাত এই বাংলাদেশে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বলতে একটা জিনিস তো আছে, তাই না? যে দল বা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই দল কি সার্বভৌমত্বের জন্য হুমকি নয়? সেই দল কি মানচিত্রের জন্য, পতাকার জন্য হুমকি নয়? সুতরাং যারা এই রাষ্ট্রযন্ত্রের জায়গায়, তাদেরকে আপনি ডিপ স্টেটও বলতে পারেন, আমি খোলামেলায় বলি, তারা কখনোই জামাত ইসলামকে চাইবে না ক্ষমতায় আসুক। কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা অখণ্ড পাকিস্তান এরকম একটা স্বপ্ন দেখলেও দেখতে পারে। দেখেন নাই শিবিরের সভাপতি, সে চলে গেছে পাকিস্তানে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন আপনি সাংবাদিক হিসেবে যদি ভারতে যান, তখন আপনাকে বলা হবে ভারতের দালাল, কিন্তু শিবিরের সভাপতিকে বলা হচ্ছে না পাকিস্তানের দালাল। এবং আমি শেষ করব, পাকিস্তানের যখন মানে মন্ত্রীরা বাংলাদেশ ভিজিট করেন সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, আমি এটা তো রাষ্ট্রীয় বিষয় না, কিন্তু তাকে রাষ্ট্রীয় ওইভাবে সম্মান দেওয়া হচ্ছে। কারণ কি, মানে এখনো পর্যন্ত ওইখানেও জামাত আছে, পাকিস্তানেও জামাত আছে, বাংলাদেশেও জামাত আছে। সুতরাং তাদের ভিতরে তো ক্ষমতায় গেলে এই ধরনের চিন্তা চেতনা আসতেই পারে, আমরা দুই জামাত এক হয়ে যাব। এবং এখনো পর্যন্ত আমি দেখলাম যে এইটাকে পূর্ব পাকিস্তান হিসেবে এখনো বলছে জামাতের আমির। আর জামাতের আমির যে অভ্যুত্থানের হুমকি দিলেন, শোনেন, জামাত ইসলাম নামক, হ্যাঁ আমি শেষ করবো, জামাত ইসলাম নামক যে দল, তাদের তো একটা কার্যালয় ছিল, তাই না? বছরের পর বছর একটা তালা ঝুলতেছিল, একজন বিপ্লবী এই তালা খোলার সাহস করে নাই। এখন তারা অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, প্রতিদিন হুমকি দিচ্ছে। শোনেন, এই গণ অভ্যুত্থানের হুমকি প্রতিদিন দিয়ে মূলত 16 বছর সংগ্রাম করে যে গণ অভ্যুত্থান এদেশের মানুষ অর্জন করেছে, সেই গণ অভ্যুত্থানকে অত্যন্ত ঠুনকো এবং পাঞ্চি হিসেবে মানুষের সামনে আসলে হাজির করা হচ্ছে। আমি যে কথা বলছিলাম, শোনেন, জামাত ইসলাম যদি এইভাবে একের পর এক কেওয়াস করতে থাকে, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে। আজকে দেখেন নাই গাজীপুরে যুবলীগ মিছিল করেছে, এবং তারা পুলিশকে হুমকি দিচ্ছে আমাদের দিকে আসলে মেরে ফেলবো। কিন্তু আমি ওই প্রসঙ্গে ফিরবো। এই দায়টি কি আপনি জামাতের উপরে চাপাতে পারেন? আপনি এখন যেহেতু বিএনপি রাজনীতি করেন, আমি এই প্রসঙ্গে ফিরবো। যদি ফিরে আসে জামাতের জন্য ফিরবে। একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে আপনাদের 6 জন এমপির মধ্যে 6 জনই শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। যদিও আমি যদি ভুল না করে থাকি, পোস্টে 5 জনের কথা বলা, আমি সেটা বললাম যে অভিযোগটি 5 জনের কথা সম্ভবত বলেছেন। এবং জামাতের ছায়ায় এনসিপি ঢাকা পড়ে যাচ্ছে, এটি রাশেদ খান সহ অনেকেই বারবার বলার চেষ্টা করেন। এখন আপনার কি মনে হয় যে এনসিপি কে জামাত থেকে সরিয়ে নিলে বিরোধী দল একটু দুর্বল হবে, এই প্রত্যাশা থেকে তারা বলেন, না আসলেই এরকম কোন একটা ছায়ার মধ্যে আপনারা অস্বস্তিতে আছেন? এটা হচ্ছে একটা ওই বাকি বিল্লার না তো অনেকে আব্দুল্লাহিল পোস্ট আমি দেখেছি। তিনি তার কথাটাকে তিনি নিজেই পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়ে বলেছেন আমার কথাটাকে ভুলভাবে ফ্রেমিং করে ফটোকার্ড বানানো হচ্ছে, এখন যে ফটোকার্ডের রাজনীতি। তিনি বলেছেন যে এর মধ্যে সবাই শিবিরের সাথে জড়িত ছিলেন এরকম না, কেউ কেউ ছিলেন শিবিরের ওই কোচিং সেন্টারে পড়িয়েছেন। তো শিবিরের কোচিং সেন্টার, যেমন ধরেন ওই যে ফোকাস নামে কোচিং সেন্টার, তো সেই কোচিং সেন্টারে পড়ালে তো কেউ শিবির হয়ে যায় না, কিছু সময়ের জন্য পড়াতে পারেন, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের
তো এরকম পড়ানোর অভিজ্ঞতা আছে বিভিন্ন কোচিং সেন্টারে, সেটাই তিনি বলেছেন। এটাকে নিয়ে আবার একটা মানে রাশেদ একটা অপরাজনীতি করার চেষ্টা করছে আর কি। যাই হোক, এটা বড় ব্যাপার না, এটা বিষয় না। ধরেন সাবেক শিবির, আমি খুব পরিষ্কার করে বলি, ধরেন যিনি একসময়, আমি মনে করি সাবেক শিবির কথাটা খুব অহেতুক, কারণ একসময় কেউ একজন শিবিরের রাজনীতি করেছে, ওটা তার আর পছন্দ না দেখেই তো সে ওখান থেকে চলে এসে আরেকটা জায়গায় করছে। এখন তারপর আপনি তাকে সাবেক শিবির বলবেন বা তাকে সাবেক শিবির বলা হবে, সে তো আর শিবিরের সাথে সংশ্লিষ্ট না। এখন এই যেটা নিয়ে বলা হলো যে আলী হাসান জোনায়েদ হলো আমাদের দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছেন, জাতীয় নাগরিক কমিটিতেও ছিলেন, এখন আবার পার্টিতে এসেছেন, তিনি দলের রাজনৈতিক পর্ষদের সদস্য। তো আমাদের দলের স্ট্রাকচার অনুযায়ী রাজনৈতিক পর্ষদের সদস্যরা, যেটা দলের সর্বোচ্চ ফোরাম, তারা বিভিন্ন দায়িত্ব নেয়, বিভিন্ন দিকটা দেখে। তো তাকে ছাত্র সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এনসিপির একজন রাজনৈতিক পর্ষদের সদস্যকে আমাদের ছাত্র সংগঠন দেখার কথা হচ্ছে। মানে ছাত্র সংগঠন তার মতো করবে, কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ, গাইডলাইন এক ধরনের যুক্ত থাকা, এবং আহ্বায়কের সাথে, আহ্বায়ককে যেহেতু পুরো পার্টি দেখতে হয়, ছাত্র সংগঠনের সব ব্যাপারে আহ্বায়ক সরাসরি দেখতে পারেন না, ফলে ওই আহ্বায়কের সাথে যোগসূত্র করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন ইত্যাদি। এখন এটা শিবির হয়ে গেছে এরকম যিনি বলছেন, তিনি তার হতাশার জায়গা থেকে বলতে পারেন। আব্দুল কাদের সম্ভবত এরকম মানে তিনি বলেছেন, তার নিজস্ব হতাশা থাকতে পারে। আর হারিয়ে দিয়েছে মানে কি, ধরেন ডাকসু ইলেকশনে শিবির হারিয়ে দিয়েছে, এই কথার মানে কি? ভোট তো দিয়েছে শিক্ষার্থীরা। রাশেদই তো এক মেয়ের উদাহরণ দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন আগামী ইয়েতেও আসবে, ডাকসুতে। বলেছেন না, কি বলেছে, কেন? কারণ হচ্ছে শিবিরের এক্সিস্টিং যারা বাকি যারা আছে। আমি কি একটু ইন্টারাপ্ট করবো? রাশেদ, আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তিনজনই এখানে আছি। মানে আপনার কি কখনো মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে শুধুমাত্র বিরানির জন্য তাদের ভোটাধিকারকে ই করছে? এটা কি আসলে, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই যে এটা যখন আপনি বারবার এই দ্বিতীয়বার উদাহরণটা টানলেন, তো এজন্য বলছি যে এইটা একজনের একটা বক্তব্যকে কেন্দ্র করে যে আসলে শিবির বিরানি দিয়ে সবাইকে ক্যাপচার করে ফেলতে পারবে, এই অর্থটা কোনোভাবে প্রকাশ পায় কিনা, সেটা আপনার কাছে ফিল্ড উত্তরটা নিব, আমি একটু জানিয়ে রাখি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি খুব সুন্দর জায়গাটা ধরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোটার, এবং তাদের একটা এজেন্সি আছে, এবং তারা হচ্ছে একটা ইনফর্মড ভোটার। এবং যারা ভোট দিয়ে সাদিক কায়েমকে আপনার ভিপি নির্বাচিত করেছে, কিংবা ফরহাদকে জিএস নির্বাচিত করেছে, তারা তো সবাই শিবির করে না, এটা আমরা খুব সহজেই বলতে পারি। তবু তারা কি শিবিরকে ভোট দিয়েছে? আমার ধারণা তারা শিবিরকে ভোট দেয় নাই। তারা এক্সিস্টিং অন্য যারা আছে, যেমন ছাত্র দলের আচার আচরণ, বিভিন্ন কর্মকাণ্ড তাদের পছন্দ হয় নাই, যিনি ভিপি ছিলেন তার নানা ধরনের স্টান্টবাজি, এগুলো তাদের পছন্দ হয় নাই, এবং তাদেরকে পাল্টা হিসেবে, বিকল্প হিসেবে তাদের সাদিক পছন্দ হয়েছে। আর আব্দুল কাদেরকে তাদের মানে সেই পরিমাণ আব্দুল কাদের কার্যক্রমও করে নাই, বা হয়তো তার কি বলবো, মানুষের কাছে যতটুকু গ্রহণযোগ্য হওয়ার কথা প্রার্থী হিসেবে, সেটা তিনি নিজে দাবি করতে পারেন না। কি বলেন আপনাদের না, বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু এটা দেখে ভোট দেয় না। আপনি যেটা করেছেন অতীতে, সেটার জন্য মানুষ আপনাকে রেসপেক্ট করে, কিন্তু আপনি সামনে কি করবেন, এখন কি করছেন, এটাও মানুষের কাছে গুরুত্বপূর্ণ। ফলে আব্দুল কাদেরকে ভাবতে হবে যে তার কোথায় ঘাটতি ছিল। হ্যাঁ, কারণ এখানে একটা ফেয়ার ইলেকশন হয়েছে, সবাই মিলে চেষ্টা করেছিলেন। একটা জিনিস খেয়াল করেন, এই যে বললো যে ইয়েরা খাওয়া দাওয়া করা এসছে, হ্যাঁ, তো আমি তো দেখেছি হামিম, যিনি বা জিএস পদপ্রার্থী ছিলেন ছাত্র দলের, হলে ক্যান্টিনের শিক্ষার্থীদের খাওয়াচ্ছেন। খাওয়ায় কোনো লাভ হয় নাই, কোরআন প্রতিযোগিতা করাচ্ছেন উনি, ভালো কাজ, কিন্তু এগুলোতে উনি কেন করেছেন? শিক্ষার্থীদেরকে ইমপ্রেস করার জন্য, কিন্তু সেটা কাজে আসে নাই, ওদেরটা কাজে এসেছে। তো ওরা জেতার জন্য অনেক কিছু করেছে, সবসময় কানেক্টেড ছিল। এখন ভোট দেওয়ার পরে আপনার শিক্ষার্থীরা যখন ভোট দিয়ে কাউকে নির্বাচিত করেছে, আপনার বিরোধিতা থাকতে পারে, আপনি তাদের ভুল পেলে সমালোচনা করবেন, কিন্তু শিক্ষার্থীদের রায়টাকে মেনে নিতে হবে। এটাই হলো গণতান্ত্রিক মানসিকতা। এটাকে না মেনে নেওয়ার পর আপনি বলছেন যে শিবির হারাই দিয়েছে ইয়েকে, তো শিবির তারা আলাদা প্যানেল দিয়েছে, তারা জিততেই চাইবে, তারা জেতার জন্য ইলেকশন করেছে, নাহলে তো তারা একসাথেই প্যানেল দিত। আব্দুল কাদের এবং সাদিক কায়েম তো একসাথে দাঁড়াতো, যেহেতু তারা আলাদা দাঁড়িয়েছে, ফলে স্বাভাবিকভাবেই যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে শিক্ষার্থীদের কাছে, সে জিতেছে। এটা খুব সিম্পল, এটা নিয়ে আর জলগোলা করার আমার কাছে মনে হয় না কিছু আছে। আরও কয়েকটা কথা আসছে, যেমন ধরেন ডিপ স্টেটের প্রসঙ্গ আসছে। ডিপ স্টেট কিন্তু বাংলাদেশের মানুষ কি চায় সেটাকে ঠিক করে দেবে না। তারা কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ রাখেও, কিন্তু এগুলো সব শেষ পর্যন্ত কাজ করে না। ঠিক আছে, এখন বাংলাদেশের মানুষ সামনে যাকে তার সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে, যে দলকে, সেই দলকে তারা ক্ষমতায় আনবে 5 বছর। আমি তো একটু আগে বললাম যে আমরা চাই যে এই সরকার মেয়াদ পূর্ণ করুক, মেয়াদ পূর্ণ করার পর একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুষ্ঠু নির্বাচনে আবার মানুষ যাকে ভোট দেবে, যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি আবার আসবে, যদি জামায়াত ইসলামীকে ভোট দেয় আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এটা পাবলিকের গণরায়। এবং জামায়াত ইসলামী সরকারে গেলে বা এনসিপি সরকারে গেলে আপনি তখন আমরা যেমন সরকার সমালোচনা করি, আপনি তখন সেটা করবেন। এখানে ডিপ স্টেট, আপনার ভয়, আপনি ডিপ স্টেটকে টেনে এনে ঢাল বানানো, এটা আমার মনে হয় যে ঠিক হবে না। জি, আমরা বিরতিতে যাওয়ার আগে রাশেদ খান জাস্ট 2 মিনিট সময় পাবো, আপনি 2 মিনিটে যদি আপনার ওই বক্তব্যের ব্যাখ্যা। আচ্ছা, 2 মিনিট পরে নিশ্চয়ই আবার সুযোগ পাবেন। হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আচ্ছা, তাহলে 2 মিনিট ওইটা বলি, শোনেন। আপনি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আর আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই সময় শিক্ষার্থীদের মনস্তত্ত্ব
আর গণ অভ্যুত্থানের পরে শিবির যেভাবে ওয়েলফেয়ার মেকানিজমের নামে তাদের একটা মনস্তত্ত্ব সৃষ্টি করেছে, এটা আসলে এক নয়। একসময় মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বক্তব্য শোনার জন্য ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীরা, শিক্ষকরা মিলে বারান্দায়, কলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে যেত। এখন সেটা নাই। এখন যতটা না আসলে ওই একজন মেধাবী যোগ্য রাজনৈতিক কর্মীকে ডাকসু নেতা হিসেবে তারা পছন্দ করে, তার থেকে বড় কথা হলো কে বেশি সুযোগ সুবিধা দিতে পারছে। যেমন নির্বাচনের আগে ডাকসুর যারা শিবির সমর্থিত প্রার্থী ছিল তারা বলল যে ইবনে সিনা সহ বিভিন্ন হাসপাতালে সেখানে 50% শিক্ষার্থীদের জন্য ছাড় দেওয়া হবে। আচ্ছা, এইটা কি আসলে আব্দুল কাদের বলতে পেরেছিল? পারে নাই। কিন্তু আব্দুল কাদের 9 দফার ঘোষণা দিতে পেরেছিল। আজকে আমার খুব দুঃখ লাগলো যে আব্দুল কাদের মানে একজন মহানায়ককে আমি বলবো, কারণ ওই সময় যে সময় আসলে আমাদের আব্দুল কাদের অবশ্য এনসিপিতে থাকলে মহানায়ক থাকতো না, এনসিপি ছেড়ে দিয়েছে, এই কারণে মহানায়ক। আমি শেষ করি। আসিফ নাহিদরা যে সময় আপনার ডিবি হেফাজতে, সেই সময় কিন্তু তিনি তার নামে প্রত্যেকটা মিডিয়াতে প্রতিনিয়ত 9 দফার যে ঘোষণা সেটা যাচ্ছে। সুতরাং তাকে শিক্ষার্থীরা ভিপি হিসেবে নির্বাচিত করতে পারলো না, এটা আব্দুল কাদেরের ব্যর্থতা নয়, বরং এই ব্যর্থতা হলো শিক্ষার্থীদের, যে তারা আসলে এই বিরিয়ানি বলেন, ওয়েলফেয়ার মেকানিজম বলেন, এই ফাঁদে পা দিয়েছে। ইসলামী ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে আপনি একজন শিক্ষার্থীকে যে গ্রাম থেকে উঠে এসেছে, এই শহরে তার দেখার কেউ নাই, তাকে আপনি 2000 টাকা 3000 টাকা বৃত্তি দিয়ে দিলেন। আব্দুল কাদের সে কিভাবে দিবে? তার সংগঠন নতুন, এবং আব্দুল কাদেরকে জেতানোর জন্য স্বয়ং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ সবাই কাজ করেছে। ওই সময় দেখবেন একটা প্রতিবেদন হয়েছিল, দ্য ডিসেন্ট করেছে, সেখানে উল্লেখ করেছে যে হাসনাত আব্দুল্লাহ আব্দুল কাদেরকে নিয়ে পোস্ট করলো, সেখানে বলা হচ্ছে ব্রো, এটা 2024 নয়, মানে গণঅভ্যুত্থান নয়, এটা আসলে অন্য কিছু। মানে আমরা এখন আর ওই আব্দুল কাদেরকে ভোট দিব না, আমরা ভোট দিব সাদিক কায়েমকে। এইভাবে কিন্তু তারা ওই যে মানে এক ধরনের হাইপ সৃষ্টি করলো ফেসবুকে সর্বত্র, যে গণঅভ্যুত্থানের মহানায়ক হলো সাদিক কায়েম। কারণ সাদিক কায়েম সেই সময় ছদ্মবেশে ছিল, সালমান পরিচয় ছিল, আর আব্দুল কাদেরের অপরাধ হলো যে প্রকাশ্যে তার নামে, সে জানতো হাসিনার পতন হলে তার ফাঁসি হবে, আর সালমানকে আমরা খুঁজে পাইতাম না। সেই সালমান হয়ে গেছে সাদিক কায়েম, সে হয়ে গেছে ভিপি, এবং আব্দুল কাদের যে ফাঁসি যার নিশ্চিত হবে হাসিনা টিকে থাকলে, সে আব্দুল কাদের নাকি সে নাকি পারফরমেন্স করতে পারে না। হাও ফানি! আমি খুবই কষ্ট পাইলাম আমাদের সরকার কথা। আব্দুল কাদের ডাকসুর বর্তমানে যিনি ভিপি আছেন, সে ডাকসুর ভিপি হওয়ার পরেও সারা বাংলাদেশের ভিপি, জনতার ভিপি হলো আব্দুল কাদের। সুতরাং তাকে আপনি এভাবে ছোট করতে পারেন না, সে হয়তো নিজেকে তুলে ধরতে পারে না। নাহিদ ব্যর্থ হয়েছে, আব্দুল কাদের যে ভিপি হয়নি, নাহিদ ব্যর্থ হয়েছে, হাসনাত আব্দুল্লাহ ব্যর্থ হয়েছে, আসিফ ব্যর্থ হয়েছে, এনসিপি পুরো চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। যখন এই যে ডাকসু নির্বাচনে তাদেরকে হারিয়ে দিল না বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে, তখনই মূলত এনসিপি দুর্বল হয়ে পড়েছে, যে জামাত শিবিরকে বাদ দিয়ে আমরা কিচ্ছু বাংলাদেশে করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই তাই, আসলে প্রার্থীর ব্যর্থতা না। বিশেষ করে আপনার প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি হলেন, কিন্তু আপনি হেরে গেলেন। নিশ্চয়ই এটা শিক্ষার্থীদের ব্যর্থতা আছে। সেই সময় এটা আওয়ামী লীগের সময় নির্বাচন না, আমি ওইটাই বলছি যে আমাদেরও আফসোস লেগেছে। আমি হারি না, আমি জিতেছিলাম, আমি জিতেছিলাম। ওই সময় আওয়ামী রেজিমে আসলে আমাকে পাশ দেখাবে, এটা তো খুবই কঠিন পরিস্থিতি ছিল। কিন্তু ভিপির মতো পদ তারা আমাদের সময় এইভাবে কোনো শিক্ষার্থী আমার দুঃখের কথা বলছি, কারণ আমরা তখন নির্বাচনটা খুব কাছ থেকে দেখি। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দলটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রচারণা তো চালানো হচ্ছে, কিছু কার্যক্রমও দেখা যাচ্ছে, এবং এটি আলোচনা করছি কারণ ডিএমপিও এক ধরনের সতর্কতার কথা, আজকে র্যাবও কথা বলেছে। তো স্বাভাবিকভাবে এই আলোচনা আসে যে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন যে না, এমন কিছু তারা করতে পারবেন না, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। কিন্তু মুশকিল হচ্ছে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগের কে ঠেকানোর কথা বা তাকে না ঠেকাতে পারার ব্যর্থতা। যেমন রাষ্ট্রখানে একটু আগেই বললেন যে এটা আসলে জামাতের কারণেই আওয়ামী লীগ সুযোগটা পাচ্ছে। আবার অনেকে বলছেন যে বিএনপি অ্যাক্টিভ থাকলেও প্রধান বিরোধী দল, তারা আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে এভাবে আর ফেস করছে না। অনেক জায়গায় দেখা যায় শুধু বিএনপি করছে। আবার 11 দলীয় জোট বলছে যে না, সরকারের আশকারা ছাড়া এরকম ভাবে কার্যক্রম চালানো আওয়ামী লীগ পক্ষে সম্ভব হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় আসলে সরকার বিরোধী দলের এই যে টানা হ্যাঁচড়া, এর মধ্যে দিয়ে কি আওয়ামী লীগ স্পেস পাচ্ছে? দেখেন, মানে আমি কোনো হাইপার রিয়েলিটিতে থাকি না রাশেদের মতো, যে আমি আওয়ামী লীগ এখন নানা কিছু করছে এটার জন্য আমি জামাতকেও, তার তো সব কিছুতেই শেষ পর্যন্ত সে জামাতে ঠেকতে হবে,
এটা তার এখন আপনাদের তাকে সার্জিস আলম কি তাকে এখন বলেছে? কাজ দিয়েছে, এটা কাজ দেওয়া হয়েছে, সে এটা বলেছে, করছে। একটু কাইন্ডলি বলবেন। এখন কিন্তু আওয়ামী লীগ প্রশ্নটা এরকম না। অনেকক্ষণ পরে ধরেন অপ্রাসঙ্গিক আলোচনা হচ্ছিল অনেক, এই কাদের, সাদিক কায়েম, এগুলো রাজনৈতিক আলোচনা না। টকশোটা তো রাজনৈতিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক আলোচনা করতে পারাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগ, এখন আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাংলাদেশের জন্য। এটা একটা সিকিউরিটি থ্রেট, এটা খুব ছোটখাটো বিষয় না। আজকে একটা আপনি দেখেছেন গাজীপুরে তারা পুলিশকে হুমকি দিচ্ছে। এতদিন বলা হলো যে জুলাই গণ অভ্যুত্থানকারীরা পুলিশকে হত্যা করেছে ইত্যাদি, এখন আজকে দেখেন তারা বলছে সামনে আসলে মেরে ফেলবো। এটাই তো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে আপনি কিভাবে ফিরে আনবেন? তারা তো এখনো আপনাকে হত্যার হুমকি দিচ্ছে। যারা পরাজিত হয়েছে, যারা পরাজিত হয়, যাদের পতন ঘটে, তাদের হচ্ছে তারা একটু নমনীয় থাকে। তারা বলে যে আমাদের ভুল হয়েছে, আমাদেরকে আবার পলিটিক্স করতে দাও। এটা বললে না আমরা আলোচনা শুরু করতে পারি যে হ্যাঁ, কিভাবে কোন প্রক্রিয়া তাদেরকে নিয়ে আসা যায়। যে বলছে যে তোমরা ষড়যন্ত্র করছো আমাদের বিরুদ্ধে, তোমাদেরকে মেরে ফেলবো, খোদ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যারা এই কথা বলে, তা হত্যা করার কথা বলে, তাদেরকে আপনি কোন বিবেচনায়, যারা আসতে দিতে চায়, তারা তো হয়তো আওয়ামী লীগের সাথে তাদের কোনো বোঝাপড়া হবে, ঠিক আছে, কিন্তু বাকি বাংলাদেশের জনগণ তো অনিরাপদ থাকবে। তা আমরা তো সেটা হতে দিতে পারি না। এখন দেখেন, যেটা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যখন একজন সাংবাদিক শুধু আওয়ামী লীগ শব্দের উচ্চারণ করেছেন, তখন উনি আবার সংশোধন করে দিয়ে বলেছেন, আবার বলেন, মানে এটা হলো কার্যক্রম নিষিদ্ধ, এটা বলতে হবে, কারণ তারা কার্যক্রম নিষিদ্ধ। এখন এই কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠন, দল বলা যাবে না, উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক বিষয়ে আমার অনেক সমালোচনা আছে, কিন্তু উনি এই বিষয়ে কনসিস্টেন্টলি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন, নির্বাচনের আগেও এবং পরেও, যে আমরা এটাকে কোনো রাজনৈতিক দল মনে করি না। এটা একটা মাফিয়া শক্তি। কাজে এই মাফিয়া শক্তিকে নিয়ন্ত্রণ করা, আমরা রাজনীতি করবো কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, সরকারের পলিসির বিরুদ্ধে। এটা হচ্ছে আমাদের কাজ। সরকারও তাই করবে, বিরোধী দলের সাথে তার একটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু নিষিদ্ধ ঘোষিত, ধরেন আমি কি হিজবুত তাহরীরের বিরুদ্ধে কর্মসূচি দেব? আমি আমার সময় এবং আমার এনার্জি, আমার লোকবল, আমার সংগঠন কেন আমি হিজবুত তাহরীরের বিরুদ্ধে খরচ করব না তো? সেও কিন্তু নিষিদ্ধ ঘোষিত, ওই একই আইনে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত। তাহলে এই আওয়ামী লীগ যদি রাস্তায় সুযোগ পায়, এটা সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা হিসেবে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এবং তারা জানে যে বিভিন্ন জায়গায় ভোরবেলা বিশেষত তারা নামার চেষ্টা করে, তখন সেই ধরনের গোয়েন্দা তৎপরতা এবং মিছিল নামার আগেই যারা মিছিলগুলো অর্গানাইজ করছে তাদেরকে ধরার দায়িত্বটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর, এবং সেখানে শিথিলতা দেখা যাচ্ছে। এবং আমরা ওই যে ডিএমপির একটা দেখলাম বিজ্ঞপ্তির মতো, যেখানে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপিকে প্রধানত টার্গেট করবে আওয়ামী লীগ, ঠিক আছে। এটা কিন্তু একটু আনপ্রফেশনাল হয়েছে তাদের দিক থেকে, এইভাবে একটা চিঠি লেখা। কিন্তু তারা কি ব্যবস্থা নিচ্ছে এটা কিন্তু তারা পরিষ্কার করে নাই, যে তারা যেন কোনো কর্মসূচি করতে না পারে, বা তারা যেন আপনাকে এখানে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তারা ঘাপটি মেরে আছে। এখন এটা কি আজকের জমানায় আমাদের ইন্টেলিজেন্সের কাছে যে ধরনের তথ্য থাকে, তারা জানে না এটা তো বিশ্বাসযোগ্য না, তাহলে তাদেরকে ধরা হচ্ছে না কেন? এটা হলো মূল প্রশ্ন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেমন হার্ড লাইনে তার বক্তব্যের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা মাঠে হার্ড লাইনে দেখতে চাই। এবং আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যেন দানা বাঁধতে না পারে, এবং কোনো নাশকতা, তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করবে না, যেটা তারা করবে এটাকে রাজনৈতিক কর্মসূচি বলা যাবে না, কোনো নাশকতা যেন করতে না পারে, এটা ঠেকানোর দায়িত্ব সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর। এখানে আমরা অ্যালার্ট আছি অবশ্যই, কিন্তু একটা নিষিদ্ধ ঘোষিত দলের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে অতিরিক্ত সময় এবং এনার্জি আমরা নষ্ট করতে চাই না। জি, রাশেদ বিএনপি রাজনীতি করছেন, বিএনপি এখন ক্ষমতায়, আওয়ামী লীগ নিয়ে যখন কথা হচ্ছে এবং সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীকে থ্রেট করছে, সেই ভিডিও রেফারেন্স আপনি টানছিলেন, তো তখন আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা সরকার হিসেবে বিএনপির ভূমিকা আপনাকে সন্তুষ্ট করছে কিনা? বিএনপি যে ধরনের ভূমিকা রাখতে চাই সে বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য উত্থাপন করেছেন, এবং গতকাল আমার মনে হয় যেটা সরার তুষার সাহেব বললেন, এবং এনসিপির অনেকের আমি দেখেছি যে তারাও ফেসবুকে পোস্ট করেছে, বা জামাতের কেউ কেউ ফেসবুকে পোস্ট করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেছে। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করা হচ্ছিল। দেখেন, যে অলওয়েজ সরার তুষার সাহেবই বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় আওয়ামী লীগের ব্যাপারে তার একটা অবস্থান স্পষ্ট ছিল। এখন স্পষ্ট যার অবস্থান সবসময় ছিল, তাকে কেন আপনি ট্যাগিং করছিলেন? মূলত সংসদে তার সাথে ডিবেটে আপনি পারেন না, তো যখন আপনি ডিবেটে পারবেন না তখন একটা ট্যাগ দিয়ে দিবেন, একটা গালি মেরে দিবেন, তাহলে তো তাকে আসলে কিছুটা ঘায়াল করতে পারবেন বলে আপনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। মূলত এতদিন এটিই হয়েছে যে তাকে মূলত ট্যাগিং করা হয়েছে তার মেধার কারণে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নানানভাবে কটাক্ষ করা হয়েছে তার যোগ্যতার কারণে। এবং গতকাল তিনি স্পষ্টভাবেই বলেছেন
আওয়ামী লীগ কোনো পার্টি নয়, এটা একটা মাফিয়া পার্টি। আর যে মাফিয়া পার্টি, তাদের বিচার হবে, তাদের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, এবং সেই পথেই বিএনপি সবসময় হাঁটছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে ওই সাংবাদিক, মানে আমাদের দেশে সাংবাদিকরা যদি জাতির বিবেক না হয়, আমাদের দেশের সাংবাদিকরা যদি দর্পণ না হয়, তাহলে প্রবলেম। আপনি একজন সাংবাদিক, আপনি যদি একটা নিষিদ্ধ ঘোষিত বা সাংগঠনিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আইন হিসেবে পাশ হয়েছে এরকম দলকে যদি শুধুমাত্র একটা দল হিসেবে আপনি তুলে ধরেন, হবে না তো। নামের আগে বলতে হবে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজটা করেছেন তিনি যথার্থই করেছেন, তাকে আমি এজন্য ধন্যবাদ জানাতে চাই। শোনেন, আমি দেখলাম যে তুষার ভাইয়ের বক্তব্য টোন টিউন পরিবর্তন হয়ে গেছে নির্বাচনের পরে। নির্বাচনে যদি তুষার ভাই জিততেন, তিনি সংবিধান বা অন্যান্য বিষয়ে ভালো বোঝেন, আমার কাছে মনে হয়েছে তার মতন মানুষ যদি সংসদে থাকতো, সংসদের সৌন্দর্য আরো বাড়তো। এই জন্য আমি বলছি যে তিনি নির্বাচন পর্যন্ত মোটামুটি জামাতের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আমি জামাতে ওটা আমরা বিরতির আগে রেখে আসছি। আমাকে শেষ করতে আমরা কিন্তু হচ্ছে কি না, আমি সুনির্দিষ্টভাবে একটা প্রশ্ন করেছি। আমি আপনার প্রশ্নের উত্তর তো দিতেছি, সবই আসবে তো, আমি তো এখানে এক লাইনে হা বা না বলবো না। তো দেখেন, তিনি যেহেতু দেখলেন যে জামাতের সাথে এনসিপি জোট হয়েছে, এখন আমি যদি জামাতের পক্ষে না বলি, সেক্ষেত্রে পরবর্তী ইলেকশনে জামাত তো আমাকে সহযোগিতা করবে না। তো সেক্ষেত্রে আপনি তো বলছেন যে এনসিপি জামাত থেকে বের হয়ে আসবে, তাহলে জামাতের উপর নির্ভরশীলতা উনি হয়তো ভাবতেছেন আসিফ মাহমুদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে বের হয়ে আসবে। আবার তুষার ভাইয়ের বক্তব্য শুনে মনে হচ্ছে না আরো বেশি ঘনিষ্ঠ হবে। এখন কি হবে আমরা কেউ জানি না, সেটা ভবিষ্যৎই বলে দেবে। সার্জিস আলম কি বলেছিল? সার্জিস আলম একটা টকশোতে বলেছে যে আমরা যাদের সাথে জোটে আছি তাদের একটা আচরণ আমাকে খুব কষ্ট দেয়, যদিও সমালোচনা করা উচিত না, এরপরেও করছি। এরপরে বললেন যে আমাদের বিএনপি ছাত্রদলের বন্ধুরা, আমাদের এনসিপি নেতৃবৃন্দরা আওয়ামী লীগের ঝটিকা মিছিল হইলেই প্রতিহত করে, কিন্তু জামাত ইসলামের কেউ মাঠে নামে না। তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে কে? জামাত ইসলাম ভোটের জন্য প্রোটেকশন দিচ্ছে। দেখেন না, জামাতের একজন এমপি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছে যে আওয়ামী লীগের কেউ যদি আমাদের ভোট না দিত তাহলে কি আমরা এমপি হতে পারতাম? এই যে এতগুলো আসন আমরা পেয়েছি, তার বক্তব্যের মধ্যে স্পষ্ট। আমাদের জামাতের সব থেকে মানে বলা যায় মেধাবী নেতা এমপি তাহের ভাই, তিনি ভোটের সময় কি বলেছিলেন? মুজিব ভাইয়ের যারা সৈনিক আছেন এবার একটু জামাতের সৈনিক হন, মানে আওয়ামী লীগের সৈনিকরা জামাতের সৈনিক হন, জামাতকে ভোট দেন। জামাতিতে প্রোটেকশন শুরু করেছে। জামাতের আমির কি বললো? সাধারণ ক্ষমা ঘোষণা করলো। এখন যদি আপনি বলেন সরকারের সব দায়িত্ব, মানে আপনারা যারা অপোজিশনে আছেন আপনারা আওয়ামী লীগকে ডাকবেন আর সরকারকে বলবেন একা একা প্রতিহত করো। এই সরকার কি একা গণ অভ্যুত্থানের সরকার? আপনারাও তো গণ অভ্যুত্থানের বিরোধী দল, আপনাদের দায়িত্ব নয় দেশ গঠনে? রাশেদ খান, আমি একদম একটা বিষয় সুনির্দিষ্ট জানতে চেয়েছিলাম যে এই যে পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো এবং তারপর পুলিশের নিষ্ক্রিয়তা, সেখানে 4 জন কি 5 জন পুলিশ সদস্য ছিলেন, তারা ঠিকই দাঁড়িয়ে থাকলেন, মানে এটিকে আপনাকে কোনো ধরনের অ্যালার্মিং মনে হয় কিনা? 16 বছরে অসংখ্য আওয়ামী পরিবার এবং ছাত্রলীগের নেতাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, আওয়ামী পরিবার দেখে দেখে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসা মাত্র পুরো পুলিশকে যদি বাদ দিয়ে দেয় রাষ্ট্র চালাতে পারবে না। এবং একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই কাজটা করে নাই। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি তার সময়ে, যেহেতু ওইটা একটা বিপ্লবী সরকারের মতোই ছিল বা ওই সরকারের সকল ধরনের এখতিয়ার ছিল, ওই সরকার যদি মোটামুটি যারা গণ অভ্যুত্থানে সরাসরি গুলি চালিয়েছে, যারা 16 বছর দমনপীড়ন করেছে, এরকম কনস্টেবল থেকে শুরু করে এরকম যদি পুলিশের কর্মকর্তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতো, বিএনপি সরকারকে এই ট্যাকেল দেওয়া আরো বেশি সহজ হতো। কিন্তু বিএনপি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো কাজ করে যায়নি যেটা আসলে বিএনপি সরকারকে পদক্ষেপ নিতে সহযোগিতা করবে। প্রবলেম হচ্ছে এইখানে। এখন বিএনপি সরকারকে শুরু থেকে আসলে কাজ করা লাগছে। ওইখানে কয়েকজন 2 জন পুলিশ আমি দেখলাম, একজনের হাতে সম্ভবত অস্ত্রও ছিল, তুষার ভাই আমি যদি ভুল না দেখি, আমার কাছে মনে হয়েছে। এখন ওই পুলিশ অস্ত্র থাকার পরেও সাহস করে গুলি চালায়নি। এখন এই যে ওইখানে যুবলীগের কিন্তু খুব বেশি সংখ্যক না। আমি মনে করি একজন রিক্সা চালক, একজন সাধারণ মানুষ যদি নেমে ধাওয়া দিত, তাও কিন্তু ওরা পালিয়ে যেত। আমরা বিভিন্ন জায়গায় দেখি নাই, এই যে আপনার সম্ভবত মহাখালীতে বিশাল 100 জনের মিছিল করছিল, একজন ধাওয়া দিয়েছে, পালিয়ে গেছে। মূলত ওরা ভয় দেখানোর জন্য এই কথা বলেছে। আওয়ামী লীগের মনোবল বলতে কিচ্ছু নাই। দুঃখিত, মানে আওয়ামী লীগের মনোবল বলতে আসলে এই মুহূর্তে কিছু আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে তারা একটু ফাপড়বাজি করার চেষ্টা করছে, ফেসবুকে ফাপড়বাজি, বিভিন্নভাবে ফাপড়বাজি। তবে এই ফাপড়বাজি করে আসলে গণ অভ্যুত্থানে, হ্যাঁ তুষারবার একটা কথার সাথে আমরা একমত, সেটা হলো যে আমরা আমাদের কমন শত্রুকে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু আমরা সবাই কিন্তু একটা।
আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা ফিরে এসে আমরা ককটেলবাজি করব, আমরা বোমাবাজি করব, আমরা এখন বিশেষ করে একটা প্রবলেমটা কি দেখেন, এখন মূলত আমাদের এই যে সনাতন ধর্মের অল্প কিছু মানুষ দেখলাম হঠাৎ করে রাস্তায় নামলো, তাই না? এবং আমি ওই প্রসঙ্গে ফিরছিলাম, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি। তো একজন অ্যাডভোকেট, তিনি সম্ভবত হিন্দু সম্প্রদায়ের, তিনি বলছেন, চৈতালি তার নাম, তিনি বলছেন যে আওয়ামী লীগের 17 বছর আমাদের কাছে স্বর্গ রাজ্য ছিল এবং আমরা একটি হিন্দু প্রদেশ আমরা চাই, দাবি করছি। মানে কি, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেন, মালয়েশিয়া গেছেন আজকে, এরপরে চীনে যাবেন। আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে ঘিরে একটি বিদেশি এবং দেশীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। এর অংশ হিসেবেই সনাতন ধর্মের কয়েকজন নেমে এইভাবে এই কথাগুলো বলল, প্রদেশ দাবি করলো এবং হাসিনার সময় স্বর্গ রাজ্যে ছিল সেই কথা বললো। একই দিকে মহাখালীতে মিছিল, আজকে যুবলীগের ক্যাডাররা নেমে তারা পুলিশকে হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, গণ অভ্যুত্থানে এদেশের জনগণ কতটুকু শক্তি প্রদর্শন করতে পারে সেইটা কিন্তু ইতিমধ্যে পরীক্ষিত। আওয়ামী লীগ যদি এইভাবে ঝটিকা মিছিল করতে থাকে, এতদিন কিন্তু আমরা আওয়ামী লীগকে ছাড় দিয়েছি, কিন্তু এইভাবে যদি পুলিশকে হুমকি দেয়, আমাদেরকে হুমকি দেয়, তাহলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের লোকজন এখন যে আরামে ঘরে ঘুমাচ্ছে, এই ঘুমানো তাদের বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি আওয়ামী লীগের যারা এখন ঝটিকা মিছিল করছে, আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই যে আপনারা এই ঝটিকা মিছিল করলে আপনারা কিন্তু কেউ ঘরে থাকতে পারবেন না। হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রের সেই শক্তি আছে এবং এই শক্তির সাথে যদি পুলিশকে আমরা দেখি যে পুলিশ দুর্বল ভূমিকা পালন করছে, প্রয়োজনে আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম আমরা একতাবদ্ধ হয়ে আবার কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এবং সনাতন ধর্মের আমি সবাইকে দোষারোপ করছি না, অল্প সংখ্যক, সেটার পার্সেন্টেজ আমার কাছে মনে হয় 0.0001% হবে। এই সংখ্যক যারা আসলে রাজপথে নেমেছিল, আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, আপনাদের উদ্দেশ্যটা কি? এবং সনাতন ধর্মের আরো মানুষের বক্তব্য আমি শুনেছি, তারা কিন্তু তাদেরকে নিন্দা জানিয়েছে। তারা বলেছে আমরা বাংলাদেশে ভালো আছি, আমরা কোনো প্রদেশ, হিন্দু প্রদেশ চাই না। দেখেন বিএনপি সরকারের স্লোগানটা কি? বিএনপি সরকারের স্লোগানটা হলো ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই অসাম্প্রদায়িক ভাবে মিলেমিশে বসবাস করছি। এখানে ষড়যন্ত্র যে করতে আসবে আমরা সবাই মিলে সেটাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আর সম্ভবত আপনার কাছে ফিরতে পারবো না একটু বেশি সময় নেওয়ার কারণে। স্যার তুষার, শেষ করতে চাই এই প্রসঙ্গে, ভাবছিলাম যে দুইজনকেই একইভাবে করবো, যেহেতু উনি বলে ফেলেছেন। এক হচ্ছে সীমান্তে পুশিন নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে, তার মধ্যে আমরা দেখলাম যে হঠাৎ করে রাম মূর্তি ইস্যুটা এক ধরনের সামনে চলে এলো। ভারতের নতুন রাষ্ট্রদূত এলেন এবং তার একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলল। তিনি যেই অ্যাপ্রোচেই বলেন না কেন সেটিকে অনেকভাবে ব্যাখ্যা করছেন এবং তারপরে এই রাজধানীর একদম কেন্দ্রবিন্দুতে একটা আন্দোলন এবং সেখান থেকে যে বক্তব্য, সব মিলিয়ে কি আপনার মনে হয় যে যেভাবে একের পর এক ঘটনা যদি মালাগাথার মতো করা হয়, সেটি আসলে সরকারকে বা রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পরিস্থিতি, এবং তাতে সরকারের যে ভূমিকা সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা? যাক, হ্যাঁ, এটা বলার আগে একটু বলি যে আমি যে পুলিশ যে আজকে আপনার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গ সংগঠন যুবলীগের নেতারা যে হুমকি দিলেন, সন্ত্রাসীটা বলারই ভালো হবে, তো যুবলীগের সন্ত্রাসীরা যে হুমকি দিলেন যে হত্যা করবেন, আমি ভেবেছি এটার দায়ও জামায়াতের উপর চাপানো হবে। তো সেই পর্যন্ত রাশেদ যায় নাই, যাই হোক। আর বাকি যেগুলো বললেন এগুলো অবশ্যই যে না, আমি বুঝতেছি জামাতের প্রতি এত প্রেম বাড়লো কেন আমি বুঝলাম। চীনের যে আপনার প্রধানমন্ত্রী সফর, এটাকে কেন্দ্র করে ভারত বেশ তার যারা অ্যাসেটস আছে বাংলাদেশে তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে, এটা বোঝাই যাচ্ছে। এবং আপনি দেখবেন যে আমাদের দেশের পত্রপত্রিকা নিউজটা এভাবে আসে নাই, কিন্তু মার্কিন গণমাধ্যমে নিউজটা এভাবে এসেছে যে এই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে যে আচরণটা ভারত করলো, এটা কিন্তু প্রধানমন্ত্রীকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা, ঠিক আছে? এবং ওখানে ছবিটাও তারেক রহমানের ছবি দেওয়া হয়েছে নিউজে, ঠিক আছে? তো এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং চীনে আমাদের যেগুলো নিয়ে আলোচনা হবে, বিশেষ তিস্তা মহাপরিকল্পনা, এটা ভারত চায় না। ফলে এই যে নানা ধরনের আপনি দেখবেন একদিকে কিছু লোক কালো পতাকা নিয়ে নেমে গেছে, এটাও সন্দেহজনক। আবার এই যে আলাদা প্রদেশের দাবি নিয়ে নেমে যাওয়া, এটাও সন্দেহজনক। এবং এগুলোকে অবশ্যই সরকার এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাওয়ারই একটা পরিকল্পনা বা দুরভিসন্ধি, এটাকে খুব স্ট্রিক্টলি আপনার ডিল করতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বলেছি যে দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার ক্ষেত্রে সরকার সবসময় আমাদের সহযোগিতা এবং পাশে পাবে। আর সরকারে আমাদের যেটা সরকারের বিরুদ্ধে সমালোচনা সেটা আলাদা, কিন্তু যখন দেশের প্রশ্ন, যখন সার্বভৌমত্বের প্রশ্ন, যখন আমাদের স্থিতিশীলতার প্রশ্ন, তখন আমরা সব দল, ফ্যাসিবাদ বিরোধী সকল দল
সার্বভৌমত্বপন্থী সকল দল এক জায়গায় আছি, এবং সেক্ষেত্রে সরকার রাজনৈতিক দলগুলোকে, বিশেষত বিরোধী দলকে যদি মনে করে যে তার মিত্র হিসেবে ব্যবহার করতে চায়, সেখানে বিরোধী দলকে তারা পাশে পাবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। রাশেদ খান, আমি 1 মিনিটের সময় দিতে পারবো, সেই 1 মিনিটে আমার একটা জানার আগ্রহ। জি। ধরেন যদি এরকম, যেটি স্যার তুষার বললেন, যে এরকম পরিস্থিতি তৈরি হলে সবগুলো দল একত্রে আবার সেই মানে আন্দোলনে নামবে, তখন যদি সেই আন্দোলনে জামায়াত থাকে, রাশেদ খান কি থাকবেন? আমি কিন্তু আগেই বলেছি, জামাত যদি তার যে ইসলামকে কেন্দ্র করে প্রতারণা এবং নানানভাবে প্রতারণা করছে জাতির সাথে, যদি এই কর্মযোগ্য না করে, আমাদের তো কোনো আপত্তি থাকবে না। তবে আমার একটা জিনিস দুঃখ লাগে, আমি এটা সরোয়ার ভাইকে আগে কখনো দেখি নাই, এখন দেখতেছি জামাতের সমালোচনা করলেই তিনি কাউন্টার দেন, উত্তর দেন। আগে কিন্তু চুপ থাকতেন। তো যাই হোক, হয়তো আমি আগে বিএনপি সমালোচনা করলে যেভাবে রাশেদ কাউন্টার দেন, নিজের মার্কা, নিজের মার্কায় কি বলে আপনার নিজের মার্কা ছেড়ে দিয়ে দানের শীষ ইলেকশন করে। আমি মনে হয় আমাদের শেষ করছি, শোনেন। পুশিন বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এটা করা সম্ভবপর নয়, কারণ আমাদের বিজেপি তাদের সাহসটা দেখেন, বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু আমাদের বর্ডার গার্ড সাহস পায়, তারা বলছে তোমরা গুলি চালাইলে আমরাও গুলি চালাবো, আমরা চুরি পরে বসে থাকবো না। এবং আমাদের বাংলাদেশের জনগণ, ওই সীমান্তবর্তী এলাকার মানুষ, তারা কিন্তু পাহারা বসিয়েছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ সাহস পায়, এদেশের বিভিন্ন বাহিনী সাহস পায়। সুতরাং বিএনপি সরকারকে আপনাকে ধন্যবাদ দিতেই হবে যে বিএনপি আসলে কারোর কাছে মাথা নত করে দেশ চালাবে না ইনশাআল্লাহ।